নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। কোল্ড কাশির ঔষধ খেয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 23। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। একের পর এক রাজ্যে নিষিদ্ধ করছে মারাত্মক এই সিরাপ বিক্রি। এদিকে সিবিআই তদন্তের দাবিতে আবেদন করা হয়েছে সর্বোচ্চ আদালতে। বিষাক্ত কোল্ড কাশির সিরাপ খাওয়ার পর মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23। এর মধ্যে মধ্যপ্রদেশে 19 জন এবং রাজস্থানে 4 জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারিভাবে। ভয়াবহ ঘটনার পর এই সিরাপ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু এবং পাঞ্জাব সরকার। এই প্রেক্ষাপটে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। ঘটনার সিবিআই তদন্তের পাশাপাশি সারা দেশে বাজারজাত ঔষধের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে একটি সর্বভারতীয় বিচার বিভাগীয় কমিশন বা বিশেষজ্ঞ কমিটি গঠন করার দাবি করা হয়েছে মামলায়। সার্বিক ঘটনার তদন্ত একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারকের তত্ত্বাবধানে সম্পূর্ণ করার দাবিও জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে। এই কফ সিরাপটিতে নন ফার্মাকোপিয়া গ্রেড প্রোপিলিন গ্লাইকোল ব্যবহার করা হয়েছে জানানো হয়েছে সরকারি পরীক্ষায়। কিডনির ক্ষতি করার পাশাপাশি মারাত্মক বিষাক্ত হিসাবে চিহ্নিত এই রাসায়নিক। এই ঘটনার পর ঔষধের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গোটা দেশে। এই ঘটনা শুধু রাজ্যের সমস্যা নয়, বরং নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতার উদাহরণ হলো বিষাক্ত কফ সিরাপে 23টি শিশু মৃত্যুর এই ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বিলম্বিত মামলার শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসের 27 বা 28 তারিখে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে ইতিমধ্যেই নিজেদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরার ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ ও আইনি জটিলতার অবসানে চলতি মাসের 27 বা 28 তারিখে এই নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলেও মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত গ্রাম কমিটির নির্বাচন দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে। 1994 সালের টিটিএডিসি আইন অনুযায়ী 587টি গ্রাম কমিটির মাধ্যমে পরিচালিত হয় এই অঞ্চলের স্থানীয় প্রশাসন। এই এলাকায় 70% ভূমি টিটিএডিসির আওতাভুক্ত এবং 30%-এর বেশি জনজাতিরা বাস করেন, যারা প্রতিনিধিত্ব করেন 19টি ভিন্ন সম্প্রদায়ের। প্রাথমিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2021 সালের মার্চ মাসে, কিন্তু কোভিড-19 মহামারী এবং পরবর্তীতে মিজোরাম থেকে আসা 21,000 ব্রু অভিবাসীদের ভোটার তালিকাভুক্তির প্রক্রিয়ার কারণে স্থগিত হয় নির্বাচন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যপালের তত্ত্বাবধানে নিয়োগ করা হয় একজন প্রশাসককে। 2022 সালে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জানানো হয় আবেদন। প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনকে 2022 সালের নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট, কিন্তু এই ক্ষেত্রেও নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন ও একীকরণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভব নয় বলে ত্রিপুরা উচ্চ আদালতে এফিডেভিট জমা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কোভিড-19 এবং ব্রু ভোটারদের একীভূতকরণের কারণে এডিসি গ্রাম কমিটির নির্বাচন বিলম্বিত হলেও রাজ্যের অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে কোনো বিলম্ব ঘটেনি বলে প্রতিক্রিয়া জানিয়েছিল ত্রিপুরা মথা। নির্বাচনের দীর্ঘ বিলম্ব হবার কারণে জবাবদিহিতার আহ্বান জানিয়ে গত আগস্ট মাসে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ত্রিপুরা মথা। প্রেক্ষিতে সমস্ত পক্ষকে নির্বাচন বিলম্বের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এন.ভি. আঞ্জারিয়া ডিভিশন বেঞ্চ। গত আগস্ট মাসের পর এবার অর্থাৎ অক্টোবরের 27 বা 28 তারিখ এই মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। আদালতের নজরদারিতে নির্বাচনের দফা নির্ধারণ হলে ত্রিপুরা উপজাতি জনসংখ্যার দীর্ঘদিনের অধিকার ও স্থানীয় স্বায়ত্তশাসন প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশনা আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল 2026-এর মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন।
এরই আবহে টিটিএডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে সরকারে বিজেপির সহযোগী তিপ্রামথার সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2022-23 সালের জাতীয় পরিষেবা বা এনএসএস প্রকল্পে সমাজসেবা ও জাতি গঠনে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসাবে 40 জন স্বেচ্ছাসেবক, প্রোগ্রাম অফিসার ও ইউনিটকে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্ষেত্রে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন রাজ্যের রাম ঠাকুর কলেজের অনুপম দাস এবং আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শ্যামল দে। জাতীয় পরিষেবা প্রকল্পে দেশের মোট 40 জন স্বেচ্ছাসেবক, প্রোগ্রাম অফিসার এবং ইউনিটকে সমাজসেবা ও জাতি গঠনে তাদের অবদানের স্বীকৃতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ত্রিপুরার 2 জন। এক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন আগরতলার রাম ঠাকুর কলেজের স্বেচ্ছাসেবক অনুপম দাস এবং আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও প্রোগ্রাম অফিসার শ্যামল দে। অনুপম দাসের পরিবেশ রক্ষার কাজ শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে দেয় সমাজের সচেতনতার বার্তা। মাত্র 1 বছরের মধ্যে 540টি চারা গাছ রোপণ এবং স্থানীয় জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করেছেন তিনি। অনুপমের এই উদ্যোগে এলাকার জলাশয়গুলো আবারও জীবন্ত হয়ে উঠেছে এবং শিশুরা এই প্রকৃতির সৌন্দর্যকে আরো কাছ থেকে অনুভব করছে বলে প্রতিক্রিয়া সংশ্লিষ্ট এলাকাবাসীদের। आपके द्वारा एनएसएस स्वयंसेवक के रूप में पर्यावरण संरक्षण और सामुदायिक कल्याण में महत्वपूर्ण योगदान दिया गया। आपने जलाशयों, नदियों, नहरों और अन्य जल स्रोतों की सफाई करके जल निकायों के संरक्षण में महत्वपूर्ण भूमिका निभाई। आपके द्वारा 540 वृक्षारोपण करते हुए पर्यावरण संरक्षण में भी योगदान दिया गया। श्री अनुपम दास। অপরদিকে শিক্ষার পাশাপাশি সমাজসেবায় অসাধারণ অবদান রেখেছেন শিক্ষক ও প্রোগ্রাম অফিসার শ্যামল দে। 1185টি বৃক্ষরোপণ, 51 ইউনিট রক্ত সংগ্রহ করেছেন এবং পালস পোলিও ও ভোটাধিকার বিষয়ে মানুষকে সচেতন করার কাজ করেছেন শিক্ষক শ্যামল দে। শিক্ষা, পরিবেশ এবং সমাজসেবা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, তা আবারও একবার প্রমাণ করলেন অনুপম দাস এবং শ্যামল দে। যখন তরুণরা প্রকৃতি রক্ষায় সক্রিয় হয় এবং শিক্ষকেরা সমাজ সচেতনতার কাজে এগিয়ে আসে, তখন সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব পড়ে, তা দেখিয়ে দিলেন অনুপম শ্যামলরা। সামান্য চেষ্টায় প্রতিটি বৃক্ষরোপণ, প্রতিটি জলাশয় পরিষ্কার এবং প্রতিটি সচেতনমূলক কাজের মাধ্যমে সমাজে বড় ধরনের পরিবর্তন সম্ভব, তাও দেখিয়ে দিলেন রাজ্যের গর্ব অনুপম দাস এবং শ্যামল দে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোটি কোটি টাকা বরাদ্দ ও নির্ধারিত সময়সীমা ঘোষণার পরও আশানুরূপ নয় রাজ্যের জাতীয় সড়ক নির্মাণের মান এবং কাজের গতি। প্রশ্ন উঠছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা NHDCL এর ভূমিকার উপর। শারদোৎসবের পরেও এখনো পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজে উদ্যোগ না থাকায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। রাজ্যে জাতীয় সড়কগুলির উন্নয়ন প্রকল্প নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। কোটি কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হলেও আশানুরূপ নয় কাজের অগ্রগতি। সময়সীমা বেঁধে দেওয়া হলেও সেই লক্ষ্য ছুঁতে পারছে না দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা NHIDCL। সরকারি নথি অনুযায়ী বর্তমানে রাজ্যে চলছে 6টি জাতীয় সড়কের নির্মাণ কাজ, যার মোট দৈর্ঘ্য প্রায় 923 কিলোমিটার। এর মধ্যে 415 কিলোমিটার কাজ সম্পন্ন, 253 কিলোমিটার অংশে কাজ চলমান এবং অবশিষ্ট 255 কিলোমিটার এখনও পরিকল্পনার স্তরে। রাজ্যে যাতায়াত ও বাণিজ্যের মূল ভর কেন্দ্র 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক। চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত বিস্তৃত এই সড়কের সঙ্গে যুক্ত হয়েছে আগরতলা ইস্টার্ন ও ওয়েস্টার্ন বাইপাস এবং উদয়পুর শ্রীমন্তপুর সংযোগ পথ। ফলে মোট দৈর্ঘ্য এখন প্রায় 381 কিলোমিটার। এই রুটের অন্তর্ভুক্ত খয়েরপুর আমতলী বাইপাসও রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু রানীরবাজার থেকে চন্দ্রপুর ISBT পর্যন্ত প্রস্তাবিত অংশটি এখনও রয়ে গেছে কাগজে কলমেই। আগরতলার পরে এই সেকশনটি যাতায়াত ও ব্যবসার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রকল্পটি এখনও 20 বাও চলে।
এদিকে NHIDCL নিযুক্ত ঠিকাদার সংস্থাগুলি নিম্নমানের কাজ করছে, যার ফলে প্রকল্প শেষ না হতেই ভেঙে পড়ছে রাস্তা বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জেলা থেকে। সবচেয়ে আলোচিত ঘটনা খোয়াই কমলপুর অংশের, যেখানে নির্মাণের ১.৫ বছর না যেতেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। এর জেরে রাজ্যে ছুটে আসতে হয় NHIDCL এর জেনারেল ম্যানেজারকে। নিম্নমানের নির্মাণের আড়ালে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলে উঠে আসছে অভিযোগ। কোনো এক অজ্ঞাত কারণে বিভিন্ন জাতীয় সড়ককে একাধিক প্যাকেজে ভাগ করে ডাকা হচ্ছে টেন্ডার। এদিকে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে চুরাইবাড়ি কুমারঘাট আমবাসা মুন্ডিয়াগামী অনুসারে খয়েরপুর আমতলী উদয়পুর সাবরুম অংশের কাজ শেষ। এই ক্ষেত্রে নতুন দুটি বাইপাসের নির্মাণ কাজ চলমান পর্যায়ে। অপরদিকে এখনও পরিকল্পনার পর্যায়ে প্রায় ১১২ কিলোমিটার অংশ। তেমনি ১০৮B জাতীয় সড়কের খোয়াই সুবল সিং এবং মোহনপুর লেম্বুছড়া অংশের কাজ সম্পন্ন হলেও মোহনপুর হেজামারা সেকশন এখনও অসম্পূর্ণ। ২০৮ নং সড়কের কুমারঘাট কৈলাসহর ও ফুলতলী খোয়াই অংশে কাজ শেষ হলেও খোয়াই কমলপুর অংশের মান নিয়ে রয়েছে গভীর অসন্তোষ। শারদীয়া দুর্গোৎসবের পরে জাতীয় সড়কগুলির সংস্কার ও অসম্পূর্ণ নির্মাণের কাজ শুরু হবে বলে দাবি করেছিল রাজ্য সরকার, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত চোখে পড়ছে না NHIDCL এর তরফে কোনো কার্যকরী উদ্যোগ, যেখানে কোটি কোটি টাকার প্রকল্প, নির্দিষ্ট সময়সীমা ও সংস্থাগত নজরদারি থাকা সত্ত্বেও কাজের মান নিম্ন এবং গতি এত স্লথ, সেখানে এর দায় কার তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রায় পক্ষকাল ধরে বন্ধ পানীয় জল সরবরাহ। নলকূপে নেই এক ফোঁটা জল, কলসি হাতে হাঁটতে হচ্ছে দূর দূরান্তে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সমাধান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নামলেন তারা। পানীয় জলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কৈলাসহরের গোকুলপুর এলাকার লোকজন। দীর্ঘ ১০ থেকে ১২ দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় উত্তপ্ত হয়ে উঠেছে কৈলাসহর উপ অঞ্চলের গোলকপুর এলাকা। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদাসীনতা ও খামখেয়ালিপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে খালি কলসি হাতে রাস্তায় নেমে গোলকপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অবরোধের জেরে ঈশান চৌধুরী পাড়া থেকে শ্রীরামপুর যাওয়ার রাস্তায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবরোধের দুই পাশে আটকে পড়ে নিত্যযাত্রীরা ও বেশ কিছু যানবাহন। গোলকপুর এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ড এবং সরোজিনী গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের হালাইছড়া গ্রামে ২৬ সেপ্টেম্বর থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। গোলকপুর এডিসি ভিলেজের আয়রন রিমুভাল প্ল্যান্ট থেকে ১-২ গ্রামে জল সরবরাহ করা হতো, কিন্তু পাইপ ফেটে যাওয়ার পর থেকে তা মেরামতির কোনো উদ্যোগ নেয়নি দপ্তর। পানির লাগিয়ে যেমন আমরা ২৬ তারিখ থেকে আমরা পানি পাইছি, এই পানির দুঃখে তো আমরা খুব দুর্গত, কতদিন কষ্ট পাচ্ছি। এই জিনিসটা আমরা তো কেমন করে পাবো, এই কারণে আমরা পথটা পেয়েছি। মানে এই যে ১০-১২ দিন ধরে জল পাইতেছেন না, এই ব্যাপারে কি স্থানীয় পঞ্চায়েতরে জানাইছিলেন? সবরে জানানি বা স্থানীয় দপ্তরে জানাইছিলেন? জানানি। কি করছে তারা? ওই অফিস বন্ধ আছে। মানে এটা কোন জায়গায়? এটা আমরা তো গুলোপুর থেকে জল খাই। আপনারা যে আজকে রাস্তা অবরোধ করছেন, যারা যারা আছেন, এটা কোন এলাকার মানুষ? আমরা হালাইছড়া পঞ্চায়েতেরই। মানে মূলত কোন জায়গায় জল পাওয়া যেতেছে না? ৫ নম্বর ওয়ার্ড এবং গোলাপপুরের ১ নম্বর ওয়ার্ডের। হালাইছড়া ৫ নম্বর ওয়ার্ড আর গোলাপপুরে ১ নম্বর ওয়ার্ড। কোনখানে পাইপ ফাটছে আর কি, ফাটিয়া সব জল বাইরে হয়ে যেতে আছে, এইদিকে জলটি আইতে আছে। তো আপনাদের জলটা, যে পানীয় জলটা আসে, মানে কি, মানে কই থেকে আসে? গোলকপুর যে ওয়াটার সাপ্লাই আছে এখান থেকে। তো এখানে মানে যে পাম্প অপারেটর, তার কি বক্তব্য? কইতে আছে যে এখন অফিস বন্ধ আছে, এখন লেবার মানে মিস্ত্রি পাইতে আসি না, অফিস খুললে আইব। পাম্প অপারেটর ও জনপ্রতিনিধিদের একাধিকবার জানানোর পরও কেউ কোনো ব্যবস্থা নেননি। এমনকি পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন তারাও। অভিযোগ গ্রামবাসীদের, দুর্গাপূজার সময় অফিস বন্ধ ও শ্রমিক না পাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে কাজ বলে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামবাসীদের।
তাদের আরও অভিযোগ, এতদিন জল সরবরাহ বন্ধ থাকলেও দপ্তরের পক্ষ থেকে বিকল্প হিসেবে পাঠানো হয়নি কোনো পানীয় জল ট্যাঙ্কার। ফলে পানীয় জলের জন্য তীব্র সংকটে পড়েছেন 2 গ্রামের শতাধিক পরিবার। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পাইপ সরাই করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক না করলে বিক্ষোভ চলবে বলে জানিয়ে দেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে বর্দোয়াল তহসিল কবরস্থান সংলগ্ন মেলাঘর বর্দোয়াল পশু হাসপাতাল। আগুন কিভাবে লেগেছে এবং ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন আগুন। স্থানীয়দের সহযোগিতায় বহু চেষ্টা করার পর সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি আগুন। এই অগ্নিকাণ্ডে স্থানীয়রা আতঙ্কিত হলেও দমকল বাহিনীর তৎপরতায় কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে প্রশাসন। প্রকৃতির স্নেহে ঘেরা সিপাহীজলা অভয়ারণ্য, কিন্তু সেখানে এখন ঘনিয়ে আসছে মৃত্যুর অন্ধকার। একের পর এক প্রাণীর অকাল মৃত্যু যেন অভয়ারণ্যকে পরিণত করছে উদ্বেগের কেন্দ্রে। এবার রক্ত স্বল্পতায় প্রাণ হারালো এক মেঘলা চিতার শাবক। সিপাহীজলা অভয়ারণ্যে আবারও মৃত্যু এক ব্যাঘ্র শাবকের। দীর্ঘদিন ধরেই রক্ত স্বল্পতায় ভুগছিল ক্লাউড লেপার্ড বা মেঘলা চিতাবাঘের এই শাবকটি। সব ধরনের চিকিৎসা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শাবকটিকে বলে দাবি অভয়ারণ্য কর্তৃপক্ষের। আর এতেই তৈরি হয়েছে সিপাহীজলা চিড়িয়াখানার প্রাণী সেবার মান নিয়ে নতুন করে আতঙ্ক ও প্রশ্ন। 2018 সালের জুলাই মাসে এই একই চিড়িয়াখানায় মৃত্যু হয়েছিল দীপু নামের একটি রয়্যাল বেঙ্গল টাইগারের। সেই মৃত্যুর পর পুরো 6 বছর বাঘহীন ছিল সিপাহীজলা। অবশেষে 2024 সালের ফেব্রুয়ারিতে শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে প্রাণী বিনিময় কর্মসূচির অংশ হিসেবে আনা হয় 2টি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু প্রাণী মৃত্যুর ছায়া যেন কাটছেই না সিপাহীজলা অভয়ারণ্যে। চলতি মাসের মে মাসে 15 ও 25 তারিখে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে মারা যায় 2টি সিংহ শাবক, চিরু ও মিরু। স্বাভাবিক কারণেই চিড়িয়াখানার প্রাণী সুরক্ষা ও পরিচর্যা নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। বছরের পর বছর ধরে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে চিড়িয়াখানার প্রাণীদের, যার ফলে দুর্বলতা, রক্ত স্বল্পতা এবং নানা অসুস্থতায় ভুগছে বহু প্রাণী বলে অভিযোগ অভয়ারণ্যের একাংশ কর্মীদের। একের পর এক প্রাণীর মৃত্যু প্রমাণ করছে সিপাহীজলা অভয়ারণ্যে প্রাণী কল্যাণের মৌলিক নীতি লঙ্ঘিত হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরাও। এক্ষেত্রে অবিলম্বে স্বচ্ছ তদন্ত ও দায়িত্ব নির্ধারণের দাবি করেছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।